কথাটা কেন বলছেন? সংবিধান মোতাবেক আমরা আছি, সংবিধানে এইটা নাই, নাই বলেই তো এত কিছু। আমি বহুবার টকশোতে বলেছি, যেদিন শেখ হাসিনা চলে গেছে, এই সংবিধানের কোথাও বলা নাই পালায়া গেলে কি হবে, সেই দিন থেকে ফুল স্টপ, এই সংবিধানটা থেমে গেছে, জাস্ট থেমে গেছে। আমাদের এই সংবিধান, আমাদের এখন প্রযোজনা থেকে একটা প্রশ্ন আসছে যে সংবিধান বড় নাকি জনগণ? সেটাই বলছি, সেটা যদি আপনি আসেন, সেজন্যই জনগণ। সংবিধান সংশোধন করে পার্লামেন্টে 300 জন এমপি গিয়ে, সেই 300 জন এমপি 2/3 মেজরিটি না পাইলে এই সংবিধান 17 বার অ্যামেন্ডমেন্ট করা খুব কঠিন হইতো, অনেক কাঠখড় পোড়াইতে হইতো। যেহেতু 2/3 মেজরিটি নিয়ে করছে, সবসময় সংবিধান একতরফা সংশোধন হয়েছে। আর একতরফা সংশোধন মানেই এটা কোনোদিন সংশোধন হয় না, এটা সব আমার পক্ষের। আজকে যদি এমন হইতো যে সংশোধন করতে গিয়ে 2/3 মেজরিটি জোগাড় করতে অন্য দলের টাকা লাগতো, টের পাইতো যে সংবিধান সংশোধন কাকে বলে, কত প্রকার ও কি কি। এখন চিবায় চিবায় যে বলতেছে যারা যে সংবিধান আমার হাতের মুঠে, 2/3 মেজরিটি আমার আছে, আমি যা বলবো কালকে সকালে তাই লিখবো, দ্যাট ইজ দ্য প্ল্যান। বাট ইট শুড নট বি অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল নাও ডেজ। আই এম টেলিং ইউ, দেশ সেখানে নাই। শেখ হাসিনা 5 তারিখ চলে যাবে, বাংলাদেশের কেউ বিশ্বাস করেনি। আজকে যারা নির্বাচিত হয়ে এমপি আসছেন, আমি নিশ্চিত করে বলতে পারি তারাও নিশ্চিত হন নাই। অবশ্যই যেই ছেলেগুলো আন্দোলন করে তারা নিশ্চিত হয় নাই যে 5 তারিখে চলে যাবে। যদি তারা নিশ্চিত থাকতো 5 তারিখ চলে যাবে, তাহলে 5 তারিখের পরবর্তী কর্মসূচি কি হইতো সেটাও তারা হোমওয়ার্ক করে নিত আগে। 3 তারিখ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যোগাযোগ করেছে, সেটা তো অন্য কথা। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যোগাযোগ করেন যে আমরা এরকম একটা পরিস্থিতি আসছি, হয়তো উনি চলে যাবেন বা আমরা যদি সাকসেসফুল হই, আপনি এসে বসবেন। কিন্তু পরবর্তী কার্যক্রম কি হবে এটা যদি জানতো যে 5 তারিখ চলে যাবে, তাহলে হোমওয়ার্ক আগে করে নিত। এবং আরো বলি, এখন বলতে পারেন যে 3 মাসের মধ্যে ইউনূস সাহেবের কাছে নির্বাচন চাইতে রাজনৈতিক দলরা সাহস পায়নি কেন, সেটাও বলি। তখনও ছাত্রদের গরমটা ছিল, ওই ভয় চায় নাই। রাজনৈতিক দলের সিনায় সেই শক্তি ছিল না। গণঅভ্যুত্থানের পরে 7 তারিখে যে সভাটা হয়েছে, সেখানে তো 3 তারিখে দাবি উঠেছিল বিএনপির, পরে সেখান থেকে সরে এসেছে। ওগুলো আমার মাথায় মুখস্থ। 8 তারিখে ইউনূস সাহেব ওক নিছে, 7 তারিখে বিএনপি নির্বাচন বলছে 3 মাসের মধ্যে চাইছে। কার কাছে? সরকার আসলো 8 তারিখ, আপনি চাইলেন 7 তারিখ, কার কাছে? এত ভেক্টার তো দেশ চলে না। ইয়েস, আপনারা যদি বলেন যে আমরা ওয়াকারুজ্জামানের সাথে সাহেবের কাছে চাইছি, ইট ইজ কারেক্ট, কারণ ওই 3 দিনের সরকার উনি ছিলেন। আই এম দ্য ম্যান হু হ্যাজ বিন টেলিং ইট, এখনো বলে আসছি। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত মানুষ বলে এই দেশের সরকার ছিল না। নো, এই দেশের সরকার প্রধান ছিলেন সেনাপ্রধান, কারণ উনি 5 তারিখ বলেছিলেন আমি আপনাদের দায়িত্ব নিলাম। এবং তারপরে 7 তারিখ যখন বিএনপি তার পার্টি অফিসের সামনে বলে আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই, ইট ইমপ্লাইজ অথবা ইট ইন্ডিকেটস যে আমরা সেনাপ্রধানের কাছে নির্বাচন চাইছি। ইউনূস সাহেবের কাছে যে সরকার আসবে তার কাছে চাইছি, এটা হয় নাকি কোনোদিন? ইউনূস সাহেব আসলো 8 তারিখ, আপনি চাইছেন 7 তারিখ। সুতরাং আপনি ওইখানে স্ট্যান্ড করা উচিত ছিল, কিন্তু ওই স্ট্যান্ডে থাকার সাহসটা পান নাই। তখন যে গরম পরিস্থিতি, তাই সাহস পান নাই। রাজনীতিতে সাহস লাগে। ভীরু হয়ে আওয়ামী লীগের মতো দেশ চালাইতে হলে এরকম সাংগঠনিক ক্ষমতা, দক্ষতা, সাহস সবকিছু লাগে। আজকে আপনি যেখানে আসছেন, এই দেখেন এই নির্বাচন নিয়ে কত কিছু হয়েছে, দেখেন গণভোট নিয়ে একটা রিট হয়েছে, রিট হয়েছে না? আচ্ছা, আপনি আমারে বলেন, সব যুক্তির আলোকে আমি নিয়ে আসি। আপনি গণভোট, যে প্রেসিডেন্টের আদেশটা ছিল, এই আদেশটা কিন্তু পার্মানেন্ট ল না, একটা বিশেষ কাজ করার জন্য এটা করছিল। সেটা কি? জুলাই সনদের আইনি আদেশ আর গণভোটের আইনি আদেশ। এটা তো শুধু এই পার্টিকুলার এই পারপাসটার জন্য। এটা তো এমন না যে আরো গণভোট আসবে, আরো জুলাই আসবে, তার জন্য তো না। সেই আইনটার ভিত্তিতে আপনার গণভোট হয়ে গেল। গণভোট হওয়ার মানে কি? এই আইনটা কিন্তু অকার্যকর হয়ে গেল, এটার পারপাস আর নাই। বিষয়টা আরো সহজভাবে বুঝাই। একটা নারী পুরুষের যদি অনৈতিক সম্পর্ক হয়, সেই অনৈতিক সম্পর্কের কারণে একটা সন্তান উৎপন্ন হয়ে গেল, সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেল। তারপরে যদি আপনি বিচার করেন এদের সম্পর্ক অনৈতিক ছিল, এরা আর মেলামেশা করতে পারবে না, কিংবা এদের জেল জরিম যা কিছু তাই হোক, এই অনৈতিক মিলনের ফলে যে সন্তানটা হইল, তাকে কি হত্যা করার বিধান আছে? অবশ্যই না। যদি তাই হয়, আপনার ওই আইন যে পদের আইন থাকুক, ওই আদেশ যে পদের আদেশ থাকুক, সেই আদেশের ভিত্তিতে বিএনপির দলের প্রধানও বলছেন গণভোটে হাতে ভোট দিবেন, তার ফলে একটা প্রোডাক্ট আইসে গেল বাজারে, গণভোট হাত জয়যুক্ত হয়েছে। এখন এই আইনটা যদি বাজারে থাকলে কি আর না থাকলে কি, এই আইনটা এমনি অকার্যকর। সুতরাং একটা অকার্যকর আইন নিয়ে আপনি কোর্টে গেছেন, ফলটা তো রয়ে গেছে, আপনি এই ফলটা নষ্ট করবেন কিভাবে? ইটস এ ভেরি বিগ কোশ্চেন। একটু এই ব্যাপারে 2 মিনিট একটু রতন ভাইয়ের কাছে শুনে বিরতিতে যাব। আপনি যেহেতু শুনতে পাচ্ছিলেন না রাজ্জাকি ভাইয়ের কথা, ওনার অ্যাডভোকেসির সামনে তো আমি কিছুই না। না, রতন ভাই হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। আমি আপনাকে এতটুকু বলি, শেষ কথাটা দিয়ে আমি উত্তরটা দেই। তুই নারী পুরুষের যে অবৈধ মিলনের কারণে সন্তান ভূমিষ্ঠ হলো, ওইটাকে যদি আমি হত্যা করার অধিকার রাখি না, কিন্তু তাকে জারজ বলার প্রচলন এই বাংলাদেশের না, পৃথিবীতে এটা এইভাবে কিন্তু প্রচলিত একটা শব্দই কিন্তু আছে। ইটস রং। রং কেন? আমি বলি রং কেন, ওটা ও জারজ না। এইগুলি টার্মটা আমরা বানাইছি, ম্যান মেড টার্ম। জারজ না, যেটা বাবা মায়ের, যেটা আমরা যদি জানি আমার জন্মের পরে আমার বাবা কি আমার মা নেই,
তখন আমি এই অবৈধ মিলনের সন্তানকে আমি কিভাবে আখ্যায়িত করবো? সমাজে তার যে একটা পরিচিতি এবং তার যে সমাজে যে তার একটা পরিধিতে বেড়ে ওঠা, এটা কিন্তু স্বাভাবিকভাবে আমরা কখনো দেখিনি। আমি রাধিকা বিবাহের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের বিদ্যমান বাস্তবতা এই যে অবৈধ যে সন্তানটা, সেটা কারা, কাদেরকে বলছেন আপনি, কাকে বলছেন? আমি অবৈধ বলিনি তো একবারও, আমি বলছি এই যে অনিয়ম, সন্তানটা, অনিয়ম, এই সন্তানটাকে- অর্থাৎ তাদের যে মিলনটা ছিল যৌক্তি তাদের মতে, আমি এসে বলতেছি এটা সঠিক না, এই মিলনটা ঠিক হয় নাই। তারা তো দুজনের ভালো কথা, সম্মতিতেই মিলন। হ্যাঁ, এই প্রপার পদ্ধতিতে হয় নাই, তো মিলনের ফসল হয়ে গেছে। ফসল আমি কি করব? এখন আপনি কোর্টে চ্যালেঞ্জ করলেন, আপনি এত মেধাবী এত জ্ঞানী, তো রাজনৈতিক ভাবে যদি বলি তো তখন চ্যালেঞ্জ করলেন না কেন? অর্থাৎ জুলাই সনদ হচ্ছে সেই, না না, আপনি যখন সেই প্রেসিডেন্ট আদেশটা আসলো তখন চ্যালেঞ্জ করেন নাই কেন? এখন বলতে পারেন কি চ্যালেঞ্জ আমি যে কোনো সময় করতে পারি, আগেও পারি পরেও পারি। প্রশ্নে আমি হ্যাঁ, একটা হ্যাঁ, বলি, একটু উনি আওয়ামী লীগকে যেভাবে লেজিটিমেসি মানে বলতে কি, ও ফাঁসিকি গণতন্ত্রের প্রবক্তা ছিল, ও ভোট ছাড়া গণতন্ত্র মানে ক্ষমতা থাকার পরেও সে আস্ফালন করে বলছে যে কোথায় তোমাদের হ্যাডম, গণতন্ত্রের শিক্ষা আমি হাসিনার থেকে নাও। তো সেটা কি আমি গণতন্ত্র বলবো? ইয়েস, এই যে দেখেন শেখ হাসিনা হেডম, মানে হেডমতন্ত্রকে, ফাঁসিকি গণতন্ত্রকে আমি এই রতন মানে ভাই, গণতন্ত্র না বলবো? না, আমি আপনার সাথে বলতেছি একমতে। জি। দেখেন হাসিনার হেডমটা কত, আপনি দেখেন ফ্যাসিজমটা তারাইলেন আপনারা সবাই মিলে, তার রাষ্ট্রপতি কিন্তু রেখে দিচ্ছেন খুব যত্ন সহকারে। হেডমটা দেখছেন, তার রাষ্ট্রপতিকে আপনি খুব যত্ন সহকারে রাখছেন, যত্ন এখনো রাখছেন। সহকারে রাখিয়া বঙ্গবন্ধু থেকে তাকে জিন্দাবাদ শিখাইছে। রাখেন, না না মানে আমি না 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 না, এইসব বলেন। এইগুলো শুনেন, আপনাকে আমি এই যে বঙ্গবন্ধুর জয় বাংলা ধর্মান্তরিত বলতো, করে আমি না, না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে না, না, যাচ্ছি। জয় এই বাংলা, জন্য credit দেখেন should দেখেন, goes to me। জয় বাংলা বলতো, এখন সে বাংলাদেশ জিন্দাবাদ বলছে, তার মানে কি জানেন? তারে ধোয়া মোছা করে না। জমজমের পানি দিয়ে না। তারে আমরা নেলসন ম্যান্ডেলা ট্রুথ এন্ড না, রিকনসিলিয়েশন। তার মানে হচ্ছে কি জানেন, রাজনীতিবিদদের যে কোনো চরিত্র নাই, না, না, যে পাত্রে রাখে সেই পাত্রে রং না, না, ধারণ না, করে। আপনি আপনাকে এই জায়গায় একটা interrupt, Of sorry ভাইয়া। course, of রাজনীতিবিদদের course। চরিত্র এই তাহলে শব্দটা কিন্তু একেবারে আপনি কিন্তু ইমরান ভাইয়ের অপমানজনক উপরও এবং পড়ে। ব্যঙ্গাত্মকভাবে এই কথা বলেন। Of course আমি Sorry, বলবো। না, 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 আপনি তাহলে আমি রাখেন, আরো একটা কথা বলি, এই সংবিধানে এত গুরুত্ব দিতেছি আমরা, রাষ্ট্রপতি বলছে যে এই সংবিধানের জন্য আমি জীবন বিসর্জন দিতে পারি। এই সংবিধানের চাইরের কতে বলা আছে রাষ্ট্রপতি ভবন, সরকারি ভবন, সব জায়গায় বঙ্গবন্ধুর ছবি ঝুলবে। উনি বঙ্গভবনে বৈশা যে রাষ্ট্রপতি সংবিধান মানেন না, এখনো বঙ্গবন্ধুর ছবি উনি ঝুলাইতে পারেন নাই। যারা জুলাই আন্দোলন তারা নামাইছে, সারা পৃথিবীর থেকে নামাই দিছে, এখনো উঠাইতে পারেন নাই। আর আপনি খালি সংবিধানের দোহাই দেন। রাজনীতিতে এই সমস্ত সংবিধানের নামে জনগণের ধোকা দেওয়া সঠিক নয়। এক নম্বর। রাজ্জাকি ভাই, আজকে এই টকশোতে আপনি অন রেকর্ড একটা কথা বলে যাচ্ছি, রাজনীতিতে আপনি পলিটিক্স ট্রিক্স বলতে কি আমাকে ঠিকই হইতে হবে, আমি কৌশলী হইতে হবে। আপনাকে আমি এখানে বলে যাচ্ছি, আমার পারপাস সার্ভ হওয়ার পরে এই চুপ্পু মিয়া কোথায় যান, আপনাকে আমি টকশোতে এসে উত্তরটা দিয়ে যাবো। ওটা ঠিক আছে। সাময়িক কৌশলে আমাকে সাময়িক কখন কাকে ব্যবহার করতে হবে, যদি আপনি টিস্যুকে যদি ব্যবহার করে থাকেন একজন একটা ময়লা ফালাবার জন্য, তাহলে সে ওইটাই তাহলে না, এখন তাহলে আমি সাংবিধানিক ক্রাইসিসের কারণে Right. বাংলাদেশে যদি অন্য কিছু হয়, আপনি নিশ্চয়ই এইটা আপনি চান, এই এটা আপনি চান, যেটা আমি এই চাচ্ছি না, সংবিধানের যেটা দোহাই না ইরান দিয়া, ভাই চাচ্ছে না। তাহলে এই সংবিধানের দোহাই না দিয়া আমরা ওই আন্দোলন হিসাবে জুলাই সনদের ভিত্তিতে যে গণভোটটা আমরা করলাম, সেইখানে আমাদের থাকাটা উত্তম বলে আমি মনে করি। যে সার্বভৌমত্ব, এবং আপনি যেটা বলতেছেন আমাদের সবারই বক্তব্য একটা, জি। যে আমাদের যে জুলাই আমরা বৈধতা নিতে চাই। এই আমাদের যে প্রশ্নটা- জুলাই যে এই গণ এক সেকেন্ডে আমি ইরান ভাই বলি, এটার একটা আমাদের ভিত্তি আমাদের আজকে দিতে প্রধানমন্ত্রী হবে। তারেক রহমান হাবুটের জন্য যে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে এবং আমাকে নির্দেশনা ছিল, এবং যেখানে 70% ভোট হাবুটের পক্ষে, তো আমার দলের যদি নির্দেশনা না থাকে, আমার জুলাই সনদের প্রতি যদি সম্মান না থাকে, আমি কার্যকরী করবো না, এইটা যদি আমার মনোভাব থেকে থাকে, তো ইনার ভাবে তো তারেক রহমান মুখে বলছে এটা কই, মুখে বলে তো No, আমাদের প্রার্থী হিসেবে তো রতন ভাই, উনি এটা আমাদের correct, অনেকে আপনার বলেন কথা নাই। ঠিক আছে। তাহলে উনি তো আর আপনাকে- বলেন নাই যে না, আমাদের আপনার- না, না, হাবুটটা পাস আপনার করানো যাবে না। দলনেতা, আপনার দলনেতা যেখানে বললে হাকে ভোট দেন, সেখানে তো আপনার মানে কি গণভোট বাস্তবায়ন করার জন্য আপনার চেয়ারম্যান ইন্টারেস্টেড, আগ্রহী। জি। তাহলে আপনি জুলাই সংস্কার পরিষদের সদস্য হিসাবে ওত নেওয়াটা না নেওয়া মানে কি চেয়ারম্যানকে ডিনাই করা, নাকি চেয়ারম্যান বলছে যে আপনারা এই ওতটা না, নেবেন না? আপনি দেখেন কালকে আমাদের পার্লামেন্ট পার্টি মিটিং হবে এবং 12 তারিখ থেকে আপনি যখন পার্লামেন্টে ঢুকবেন কিভাবে আপনি? দরজা তো বন্ধ। বন্ধ খুলে নিব শুধু। কিভাবে জনগণ খুলবেন? জনগণ ম্যান্ডেট আপনার দিয়ে চাবি কে আমাদেরকে দিয়েছে? খুলে দিয়েছে। খুলে দিয়েছে। আমরা সংবিধান সমস্ত ঠিক রেখেই আপনি পার্লামেন্টের ডিসকাশনের মধ্যে জনগণ আপনি খুলে- দেখেন জনগণ আমরা খুলে দিছে, legitimacy যেটা আমরা জনগণ দেব খুলে দিছে এই গণভোট সংবিধান ফর্মে। অনুযায়ী আমরা দেব। জনগণ পার্লামেন্টে খুলে দিছে বসে আমরা গণভোট সেটা ফর্মে। দেব। রিপন ভাই, আমরা জনগণ খুলে দিছে গণভোট ফর্মে। রাজাক ভাই, আমরা ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত নিলাম যে আমরা এই জুলাই সনদকে আমরা বাস্তবায়ন করব। এই যে কয়টা জায়গাতে Note of dissent। নোট অফ ডিসেন্ট আছে, এই নোট অফ ডিসেন্টের আমিও একজন মালিক। এগুলো আর চলবে না। সেটা তো সেটা গণভোট হওয়ার পর আর চলবে না। ইরান ভাই, এটা কিন্তু স্পষ্টভাবে নোট অফ ডিসেন্ট রতন ভাই বলছেন। রাজাকে না, না, তবে আমি বলবো, আমি বলি এই- নোট অফ এই- ডিসেন্টের যে বিষয়, হ্যাঁ, একটা বিরতি থেকে এসে বাকি আলোচনাটা করি। কিছু রোজগার করে আসেন। কামরুজ্জামান রতন ভাই স্পষ্টভাবে বলেছেন যে বিএনপির অবস্থান একেবারে স্পষ্ট। নোট অফ রতন ভাই ডিসেন্ট, ঠিক আছে, রতন ভাই নোট অফ কিন্তু- ডিসেন্টের রতন ভাই- বিএনপির ইস্তেহারেও বলা আছে যে রতন ভাই নোট অফ পর খাওয়া ডিসেন্টের ভিত্তিতে রাজনীতিবিদ, জুলাই সনদ বিজ্ঞ বাস্তবায়ন হবে। রাজনীতিবিদ। আপনাদের এখান থেকে শেষ করেছিলাম, এরপরে সামনে যাব। সরাসরি আমি যেটা বলছিলাম, এই উত্তরটা আপনার কাছ থেকে একটু পেতে চাই যে বিএনপির স্পষ্ট অবস্থানের পরেও
রতন ভাই একেবারে স্পষ্ট করে বলেছে যে বিএনপির অবস্থান একেবারে স্পষ্ট, নোট অফ ডিসেন্টের ভিত্তিতে, ইস্তেহারেও আছে নোট অফ ডিসেন্টের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন হবে। তাহলে শঙ্কাটা কেন করছেন আপনারা? আপনি নোট অফ ডিসেন্টের ভিত্তিতে যদি আপনি সংস্কার করেন, তার মানেই তো আপনি গণভোট মানতেছেন না। কেন আমি বলি, নোট অফ ডিসেন্ট হয়েছে বলেই গণভোটের প্রশ্ন আসছে। কিন্তু জুলাই সনদ যেখানে 84টি বিষয় ছিল, যে সনদে ওই সবাই 84 স্বাক্ষর বিষয় করেছে, এখানে আছে। সেখানে তো আমি বলি, সংশোধন করে অধ্যাদেশ করা হয়েছে। আমি বলি 84টা বিষয়ই ওই গণভোটের ভিতরে যে ABCD 4টা দফা আছে, তার ভিতরে সব ঢুকানো আছে। আপনি নোট অফ ডিসেন্টে ঐক্যমতে আসতে পারেন নাই বইলেই আমাকে ভার দেওয়া হয়েছে গণভোটের, এবং গণভোটের প্রস্তাব বিএনপি আনছে। বিতর্ক হয়েছিল, জামাত বলছিল ইলেকশনের আগে, আর তারা বলছে ইলেকশনের দিন। গণভোট হচ্ছে 48টার উপরে, এবং সেখানে 30টা নিশ্চিত মানতে হবে। আমার দরকার নাই তো, গণভোট হওয়ার পর আপনার প্রশ্ন হলো হ্যাঁ এবং না। সুতরাং এখন এই যে নোট অফ ডিসেন্ট, এই আলোচনা চলবে না, নাম্বার 1। আর এই যে বলতেছেন যে ডেপুটি স্পিকার পদ অফার দেওয়া, এটা তো করুণার ব্যাপার না, মজার ব্যাপার না। আপনি যদি জুলাই সনদ বাস্তবায়িত হয়, তাহলে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দিতে বাধ্য, ইন অ্যাকর্ডেন্স উইথ কনস্টিটিউশন। কিন্তু আপনি এখন আমার সাথে যদি এইসব বলেন আমরা দিচ্ছি, না না, আপনি কিসের উদারতা দেখবেন, কিসের উদারতা? আপনি জুলাই সনদ মানবেন না, আপনি গণভোট দেওয়ার পর সংস্কার পরিষদের ওত নিলেন না, আপনার দলের দায়িত্বশীল লোক এমনও বলছে কিসের জুলাই আন্দোলন, এই কথাও বলছে, রেকর্ডে আছে। তো আপনি এইগুলা বলবেন আর বলবেন আমরা সব করব, এটা তো হবে না। বাংলাদেশে আজকে 26-এ তো নির্বাচন হওয়ার কথা নয়, বাংলাদেশে আজকে 26-এ নির্বাচনের কথা নয়, আমি খুব জোর গলায় বলছি। সুতরাং আপনি 26-এ নির্বাচন নিছেন কি হিসাবে? এটা জুলাই আন্দোলনের ফসল। 1000 লোক মারা গেছে। হাদি হত্যার আসামি আপনি কলকাতা থেকে ধরে ফেললেন, ফাইন, ভালো কথা, গুড। হাদি হত্যা হয়েছে একটা চেতনার ছেলে, কিন্তু তার চেয়ে বড় তো আন্দোলন যারা করলো, যে 1000 লোক মারা গেল, সেটা তো আরো গুরুত্বপূর্ণ। সেখানে আপনি চিফ প্রসিকিউটর চট করে বদলাই দিলেন, আজকে নতুন চিফ প্রসিকিউটর এসে বললো একটা ঘুষের কথা উঠছে, এটা দিয়ে রায় প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। তার মানে আপনি কি বুঝাইতে? আপনি চিফ প্রসিকিউটর আইসা আপনি ফার্দার প্রসিড না কইরা আপনি পিছনের জাজমেন্টটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। তাহলে তো সে প্ল্যান বুঝাই যাচ্ছে যে জুলাই চেতনা যারা করছিল, যাদের বিরুদ্ধে, তাদের পক্ষেই সরকার বসে আছে। তা না হলে আপনি আজকে চট করে একটা ঘুষের ইস্যু আনায় বললেন কেন বিচারটা প্রশ্নবিদ্ধ হয়েছে? জাজমেন্ট যেটা হয়েছে ইট ইজ ফাইনাল, আপনি বলতেই পারেন না প্রশ্নবিদ্ধ, হায়ার কোর্টে যাবে। যিনি বলছেন সে চিফ প্রসিকিউটর, হি নোজ দ্য নর্মস অফ দ্য কোর্ট। আপনি বলতে পারবেন না বিচার প্রশ্নবিদ্ধ, আপনি হায়ার ফোরাম খোলা আছে, আপনি হায়ার ফোরামে যাবেন, আসামি এসে হাজির হবে, তারপরে হায়ার ফোরামে যাবে। এই যে জিনিসগুলা, এগুলা দিয়ে আমাদের ভিতরে এমন ডাউট তৈরি করতেছে, আমি কিভাবে আস্থায় নিব যে আপনি এটা করবেন সেটা করবেন। So, I am in doubt. অ্যাডভোকেট আবু হানিফ রাজ্জাকি, আসতে চাই কামরুজ্জামান রতন ভাই আপনার কাছে। রাজ্জাকি ভাই যেটা দিয়ে শেষ করেছে, আই এম ইন এ ডাউট, অর্থাৎ উনি শঙ্কা প্রকাশ করার কেন করছেন তার ব্যাখ্যাও দিয়েছেন। কারণ গণভোটের পরে উনি বলছেন যে কোনো নোট অফ ডিসেন্ট থাকে না, আপনারা বলছেন নোট অফ ডিসেন্টের আলোকে বাস্তবায়ন করবেন। বিচার নিয়ে উনি প্রশ্ন তুলেছেন, কি বলবেন? দেখেন, আমরা রাষ্ট্র মেরামতের কথা কিন্তু বলেছি সবচেয়ে আগে। আমরা 31 পর্যায়ক্রমে সব সংস্কার কর্মসূচি বাস্তবায়ন আমরা কিন্তু করব। তবে সংবিধান নির্দেশিত পথের বাইরে আমরা কোনো প্রক্রিয়া আমরা কিন্তু গ্রহণ করতে আমরা যাচ্ছি না। এখন রাজ্জাকি ভাই সবসময় তো মানে বেনিফিট অফ ডাউট নিতে চান। আমি এই ক্ষেত্রে এটুকুই বলবো, উনি ডাউটটা উনি করতে পারে, বাট দিন শেষে আমার মনে হয় না উনি আর এটা স্ট্যান্ড করবে, সেটা মনে হচ্ছে হবে না। আমি আপনাকে আমার আপনারা দূর করতে পারবেন, আমরা ইনশাল্লাহ সেটা পারবো। কারণ এই জুলাইয়ের চেতনার সাথে এবং আমাদের অঙ্গীকারের সাথে কখনোই বিএনপি ওই পথ থেকে সরে যাবে না। আমি তো এই বাংলাদেশ তো খুব ছোট জায়গা, এবং আপনাদের সাথে তো বিভিন্নভাবে পর্যবেক্ষণ আপনাদের কোথাও না কোথাও আপনাদের দেখা হবে, এখানেও দেখা হবে, বা যে কোনো পর্যায়ে দেখা হবে। আপনারা কথা বলা বন্ধ থাকবে না, আমরাও আমাদের কথার উত্তরগুলো নিয়ে আমরা এখানে আসবো। তো এমন কোন প্রশ্ন আপনাকেও প্রশ্নবিদ্ধ করে আমাকে গায়েল করবেন, সেই সুযোগটা আমার দল নিশ্চয়ই তারা প্রমাণ দিবেন না। ইতিমধ্যে ওনার প্রতিটা পদক্ষেপ আপনি দেখেন প্রশংসিত হচ্ছে, এবং উনি গণমানুষের চিন্তার বাইরে এবং গণমানুষকে পালসকে ধারণ করে কিন্তু এই পর্যন্ত যা করে আসে আপনি দেখেন। সোফার সুগুড আপনি যেটাই বলেন, উনাকে আপনি বলেছেন ভাই রাজনীতিতে কৌশল থাকে, দৃঢ়বহে মেঘনা, অনেক শব্দ থাকে, দেখো না ভাই আমি কি করি। আপনার কথার বাইরে আমি যাব না, এটা আমি বলছি না, বাট আমার কথার মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে আপনাকে রাজনীতি করার সুযোগ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ দেবে না। এই বর্তমান প্রধানমন্ত্রী অনেক কাঠখড় পুড়িয়ে না, জীবনের সর্বস্ব হারিয়ে কিন্তু বাবা ভাই মাকে হারিয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে, এবং যেই সম্মানটা উনি পাচ্ছে এবং জনগণ তার কাছে যে প্রত্যাশা করতেছেন ওনার কাছে, আমার মনে হয় এ থেকে সরে যাওয়ার চিন্তা রাজ্জাকি ভাইরা অনুমান নির্ভর কথা বলতেছে। ইসলামও কিন্তু অনুমান কথা বলে, এটাকে স্টার্ট করা যায় না। আপনি লেটসি, আমি মনে করবো আর একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই আমাদের ভালো জিনিস এবং কথা আপনাদের এই পর্যায়ে বা এই ইস্যুতে কথা বলার সুযোগটা বোধ আমাদের খুব সহজে এটা কমে যাবে। অসংখ্য ধন্যবাদ কামরুজ্জামান রতন ভাই, আসছে ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান ভাই। আমি রাজ্জাকি ভাইয়ের যেই সর্বশেষ কথা সেটি দিয়েও আপনিও কি ইন এ ডাউট? আমরা যখন জাতীয় ঐক্যমত্য কমিশনে দীর্ঘদিন আমাদের অনেক আমাদের এক একটা কমিশন থেকে এক একটা বই পুরো করে বই এবং অনেক গবেষণা, অনেক আমাদের সিদ্ধান্ত,
এবং কি বলে পাল্টা সিদ্ধান্ত এবং এটাকে আবার ঐক্যমত্যে আসা। আমরা যেই জায়গাগুলোতে বিএনপি সহ আমরা কয়েকটা মানে কত প্রায় 4-5টা দল হবে আমরা এই নোট অফ ডিসেন্টের যে অংশীদার, আমরা এই জায়গাগুলোতে আমরা একমত হয়েছি। আবার এই নোট অফ ডিসেন্টটা হলো আমরা তখনও কিন্তু এই যে আইনি ভিত্তির যে প্রশ্নটা গণভোট হওয়া এই সেটি জায়গাগুলোতে তখন আমরা ওই আসেনি। সময় আমরা আসি নাই। তো একটা পর্যায়ে যখন এই প্রশ্ন আসলো যে আমরা তো এখানে সিদ্ধান্ত নিলাম আমরা এই কাঠামোগুলো পরিবর্তন করতে চাই, তো এটার একটা আইনি ভিত্তি যদি না হয়, এটার যদি একটা লিগ্যাল ফ্রেমের ভিতরে আমরা নিতে না পারি, তাহলে এটার তো কোনো ভ্যালু থাকবে না। তখনও আসলো গণভোটের প্রশ্ন। এই গণভোট নিয়ে অনেকে আন্দোলন করলো 8 দল। আমরা বললাম যে না, গণভোট যদি হতেই হয় তাহলে ভোটের দিনই একই দিনে হবে। তো যাই হোক, আজকে এই গণভোট হওয়ার পরে রাজ্জাকি ভাইয়ের কথার সাথে আমি একমত যে আমাদের এখন আর কোনো নোট অফ ডিসেন্ট বলতে কিছু নাই। এখন জনগণ সকল ক্ষমতার উৎস, এটা বিএনপি ধারণ করে, বিএনপির স্লোগান, বিএনপি এই চেতনার উপরে অবস্থান করে বিএনপিকেও সিদ্ধান্ত নিতে হবে। জনগণ যেই হ্যাঁ উপরে যে ভোট দিয়েছে, মতামত দিয়েছে, এটাই সর্বশেষ সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। এখন শুধু বাস্তবায়নের পালা। অসংখ্য